नमस्कार बंधुरा आमी AR एन आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির আপডেট আপনারা সর্বপ্রথম পান। তো দেখুন, এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 1/2024 বাঁকুড়া 22 মে 2024 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে বলা রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে সেখানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সমন বিলিভ, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, ফার্স্ট প্রত্যেকটি পোস্টের ওপর কতগুলি ভ্যাকান্সি আছে সবই বলবো। তো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহযোগ করে দেখুন। এখানে আপনারা সর্বপ্রথম এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছে, আবেদনের স্টার্ট হয়েছে 24/5/2024 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/6/2024 তারিখ, অর্থাৎ আপনার হাতে এখনও 1 মাস সময় রয়েছে। জাস্ট এই একদিন আগেই এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো এখানে যে পোস্টের ওপর ভ্যাকান্সি রয়েছে আমি প্রত্যেকটি পোস্টের ভ্যাকান্সি কতগুলি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বলছি, তো আপনারা একটু মন দিয়ে শুনুন। এখানে আপার ডিভিশন ক্লার্কে 9টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি 3টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ইকোনমিক্যালি সেকশানের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, শিডিউল কাস্টের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, শিডিউল কাস্টের ইকোনমিক্যালি উইকার সেকশানের ক্ষেত্রে 1টি পোস্ট এবং এসটি ক্ষেত্রে 1টি পোস্ট, ওবিসি ক্ষেত্রে 1টি এবং ওবিসি বি ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে। এরপর আসবো লোয়ার ডিভিশন ক্লার্কে 39টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 12টি পোস্ট রয়েছে, এসসি পোস্টের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে, এসটি ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে এবং ওবিসি এ 3টি পোস্ট এবং ওবিসি বি 2টি পোস্ট। এছাড়াও আরও যে এক্সেমটেড যেমন এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসএবিলিটি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু পোস্ট এর সাথেই ইনক্লুডিং করা রয়েছে। তো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আমি জেনারেল অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন আমি প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু পোস্টগুলি বললাম। মোট লোয়ার ডিভিশন ক্লার্কের 39টি ভ্যাকান্সি রয়েছে। এরই মধ্যে আরও অন্যান্য যে পোস্টগুলি এই অন্যান্য যে ভ্যাকান্সিগুলো রিজার্ভ করে আছে সেটা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রেই রয়েছে। তো বেসিক আমি আপনাদের কিন্তু বলে দিলাম যে আনরিজার্ভের ক্ষেত্রে 12টি পোস্ট, এসসি ক্ষেত্রে 6টি পোস্ট, এসটি ক্ষেত্রে 2টি পোস্ট, ওবিসি এ ক্ষেত্রে 3টি পোস্ট এবং ওবিসি বি ক্ষেত্রে 2টি পোস্ট। এছাড়া আরও রিজার্ভ ক্যাটাগরির যে পোস্টগুলি রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আসবো যে সিল বেলিফ বা সমন বিলিপও বলে এই পোস্টটাকে। তো এখানে যে ভ্যাকান্সি রয়েছে সমন বিলিপের ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির 1টি পোস্ট, এসসি ক্যাটাগরির 1টি পোস্ট এবং আনরিজার্ভ ইকোনমিক্যালি উইকার সেকশানের ক্ষেত্রে 1টি পোস্ট। প্রসেস সার্ভারের 9টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে আনরিজার্ভের ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ইকোনমিক্যালি উইকার সেকশানের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে এবং আনরিজার্ভ পার্সন উইথ ডিসএবিলিটি ক্ষেত্রে 1টি পোস্ট, এসসি ক্ষেত্রে 1টি পোস্ট, এসটি ক্ষেত্রে 1টি পোস্ট, ওবিসি এ ক্ষেত্রে 1টি পোস্ট এবং ওবিসি এ ইকোনমিক্যাল উইকার সেকশানের ক্ষেত্রে 1টি পোস্ট। তো এখানে প্রত্যেকটি পোস্টের আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন। এরপর আসবো যে গ্রুপ ডি ক্ষেত্রে যে পোস্টগুলি রয়েছে, যেমন পিওন রয়েছে, নাইট গার্ড রয়েছে, ফার্স্ট রয়েছে। তো গ্রুপ ডিরও 39টি ভ্যাকান্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 11টি পোস্ট রয়েছে, এসসি ক্ষেত্রে আপনার রয়েছে 6টি পোস্ট, এসটি ক্ষেত্রে 1টি পোস্ট এবং ওবিসি এ ক্ষেত্রে 2টি পোস্ট, ওবিসি বি ক্ষেত্রে 1টি পোস্ট। আদার্স যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে এই সমস্ত ক্যাটাগরি পড়ছে তাদের রয়েছে ইনক্লুডিং। তো আপনারা চাইলে একটু দেখে নেবেন, বিভিন্ন যে পোস্ট ক্যাটাগরি অনুযায়ী একটু দেখে নিতে পারেন। কারণ আমি যদি পুরোটা এক্সপ্লেন করি কাস্ট অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেকটা ভিডিও লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু লাগবে। তো আমি চাইবো যে খুবই কম টাইমের মধ্যে যতটা পারি আপনাদেরকে
গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর আসবো যে এই ধরনের যে পোস্টগুলো বা এই পোস্টগুলির যে স্যালারি স্কেল, সেগুলো স্যালারি স্কেল কী কী রয়েছে আমি বলে দিই। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে আরম্ভ হচ্ছে এবং এর সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস এর সাথে অ্যাড হবে এবং আপনার সর্বোচ্চ স্যালারি রিটায়ার্ডের সময় 74,500 টাকা পর্যন্ত হায়েস্ট স্যালারি হবে এবং তার সাথে আরও যে অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস আছে সেগুলো কিন্তু থাকছে। এরপর আসবো লোয়ার ডিভিশন ক্লার্কের পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে স্টার্ট হচ্ছে এবং সর্বোচ্চ আপনার কেরিয়ারের শেষ টাইমের দিকে 58,500 টাকা পর্যন্ত সর্বোচ্চ পাবেন। এরপর আসবো সিল বিলিভ বা সমন বিলিভ যেটা বলছি, পে লেভেল 6, এখানে 22,700 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হচ্ছে এবং 58,500 টাকা অবধি আপনার সর্বোচ্চ স্যালারি হবে। এরপর আসবো প্রসেস সার্ভারের লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে স্টার্ট হচ্ছে আপনার স্যালারি এবং 54,000 টাকা পর্যন্ত আপনার স্যালারি সর্বোচ্চ পাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে পিওন, নাইট গার্ড, পার্স যে পোস্টগুলি রয়েছে সেখানে পে লেভেল রয়েছে 17,000 টাকা আরম্ভ করে 43,600 টাকা পর্যন্ত আপনি কিন্তু স্যালারি পাচ্ছেন আপনার কেরিয়ারের এই জবের শেষ সময়। এরপর আসবো যে এলিজিবিলিটি এজ লিমিট যেগুলো রয়েছে, অবশ্যই আপনাকে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু 18 বছরের নিচে হলে হবে না। এখানে লেখাই রয়েছে যে নট লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ আপনাকে অবশ্যই 18 বছর হতে হবে এবং 40 বছরে উঠতে গেলে হবে না, যেটা অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ অনুযায়ী। এরপর যে রিল্যাক্সেশান থাকে বিভিন্ন গভর্নমেন্টের রিক্রুটে, এখানেও কিন্তু সেই রিক্রুটমেন্টের এজ রিল্যাক্সেশান আছে। SC ST ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রেও যেটা আপনার এজ রিল্যাক্সেশান থাকে বিভিন্ন গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। সাধারণত SC ST কাস্টের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশান থাকে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশান থাকে। এরপর আসবো যে পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে যে আপার এজ লিমিট রয়েছে 45 বছর পর্যন্ত, ঠিক আছে। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যে প্রত্যেকটি পোস্টের যে ন্যূনতম কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো আপনাদেরকে বলবো। দেখুন, এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তার সাথে আপনাকে কম্পিউটার লিটারেসি একটি সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো কম্পিউটার ট্রেনিং যেটা রিকগনাইজ একটি ইনস্টিটিউশন আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এরপর যে লোয়ার ডিভিশন ক্লার্ক বা সমন বিলিভ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজ একটি বোর্ডের আন্ডারে এবং সাথে কম্পিউটার ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট থাকলে আপনার কিন্তু আগে অগ্রাধিকার পাবেন। এরপর আসবো যে প্রসেস সার্ভার বা গ্রুপ ডির ক্ষেত্রে আপনাকে 8 পাস থাকতে হবে আর তার সাথে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি আন্ডারে যে কোনো বোর্ড থেকে পাস করে থাকতে হবে। এরপর আপনাদেরকে জানাবো যে এই এক্সামটা বা এই রিক্রুটমেন্টটা কোন পদ্ধতিতে কন্ডাক্ট করা হচ্ছে। দেখুন, এখানে এক্সাম হবে আপনার রিটেন এক্সাম, তারপর হবে আপনার কম্পিউটার লিটারেসি এবং তারপর হবে আপনার পার্সোনাল ইন্টারভিউ। তো আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে প্রথম ধাপে যে রিটেন এক্সামটি হবে সেখানে 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই ধরনের সিলেবাস রয়েছে। সিলেবাসটা এই নোটিশের শেষের দিকে রয়েছে, তো আমি আপনাকে ভিডিও শেষে বলে দেবো যে কী কী সিলেবাস রয়েছে। তো আপার ডিভিশন ক্লার্কের যে রিটেন এক্সাম রয়েছে 100 মার্কসের, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে এবং ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। আপনার পরীক্ষার সময়সীমা রয়েছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার। প্রত্যেকটি সাকসেসফুল ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করে সেকেন্ড ধাপের জন্য কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট বা অথবা কম্পিউটার লিটারেসি টেস্টের জন্য আপনাদেরকে ইমেল করা হবে বা কল করা হবে। কল মিনস মেসেজ করে জানানো হবে বা অথবা এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট জজ কোর্টের, সেইখানে কিন্তু আপনি এই আপনার সেকেন্ড স্টেজের যে অ্যাডমিট কার্ড সেটা পেয়ে যাবেন। এরপর আসবো যে সেকেন্ড স্টেজে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি বা ওয়ার্ক ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং স্কিল বা রাইটিং স্কিল, এর উপর 100 মার্কসের কোশ্চেন থাকছে, যেখানে আপনাদের
ইংলিশের ওপর ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসিস রাইটিং, এগুলো কম্পিউটারে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। সময়সীমা কিন্তু 2 ঘন্টার মধ্যে করতে হবে। কিন্তু পরীক্ষার শেষে আপনাকে প্রিন্ট আউটের একটা অপশান দেওয়া হবে যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন আপনি কী লিখেছেন সেটা কিন্তু একটু প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন, যেটা পরীক্ষা সেন্টারে কিন্তু এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এরপর আসবো যে পার্সোনালিটি টেস্ট, যেটা 40 নাম্বারের রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড স্টেজে কোয়ালিফাই করবে তাদের পরবর্তী সময় পার্সোনালিটি টেস্টের জন্য কল করা হবে। সেক্ষেত্রে পার্সোনালিটি টেস্টে 40 নাম্বার রয়েছে এবং সমস্ত ধাপে কিন্তু আপনাকে পাস করতে হবে, তারপরে কিন্তু আপনার সিলেকশানটা কমপ্লিট হবে। এরপর আসবো যে লোয়ার ডিভিশন ক্লার্ক বা সমন বিলিপ বা সিল বিলিপ যে এক্সাম ক্রাইটেরিয়া যেমন রয়েছে, রিটেন এক্সাম থাকছে আপনার 100 মার্কসের 50টা মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে এক একটি প্রশ্নের মান সঠিক উত্তরের জন্য। আপনার সিম্পল অ্যারিথমেটিক থাকছে, ইংলিশ থাকছে, বেঙ্গলি থাকছে, জেনারেল নলেজ থাকছে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। আপনার পরীক্ষার সময়সীমা কিন্তু 1 ঘন্টা। রিটেন এক্সামে কোয়ালিফাই করলে পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য থাকছে এবং সেখানে 20 মার্কস থাকছে। এই এক্সামটা লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু আপনার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন হবে। প্রসেস সার্ভার বা গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম থাকছে 100 মার্কসের, সেখানেও 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে এবং সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে আপনাকে দেবে এবং সময়সীমা পরীক্ষার হচ্ছে 1 ঘন্টা। রিটেন এক্সামে কোয়ালিফাই করার পর পার্সোনালিটি টেস্টে আপনাকে 20 নম্বরে ইন্টারভিউ হবে, যেখানে 8 স্ট্যান্ডার্ডে কিন্তু এক্সামটি নির্ধারণ করা হবে। এরপর আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো রয়েছে, যেমন যে সমস্ত SC ST OBC ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই SC ST OBC ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট সেটা সুবিধাটা আপনারা পাচ্ছেন। এছাড়া যদি অন্য কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে। আপনারা যদি SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন অন্য স্টেটে, তাহলে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলে এই পোস্টে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা জেনারেল হিসাবে কিন্তু অ্যাকসেপ্টেড হবেন। এরপর যে আপনারা যে ক্লেম করছেন যে SC ST OBC ক্যাটাগরি আন্ডারে আপনারা সার্টিফিকেট পেয়েছেন, পরবর্তী সময় কিন্তু এই সার্টিফিকেট আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, যেটা সাব ডিভিশনাল অফিসার বা সাব ডিভিশনাল যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সমস্ত কিন্তু অফিসারের সিগনেচার থাকতে হবে আপনার সার্টিফিকেটের উপর, তবেই কিন্তু সেটা গ্রান্টেড হবে। এরপর আরেকটি কথা বলবো, যারা গভর্নমেন্টের আন্ডারে ইতিমধ্যে কোনো সরকারি চাকরিতে পেয়েছেন কিন্তু আপনি এই পোস্টের জন্য এলিজিবল বা অ্যাপ্লাই করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে যখন আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ দিতে যাবেন। অ্যাপ্লিকেশান ফি এই চাকরির ক্ষেত্রে যেটা রয়েছে আপার ডিভিশন ক্লার্কের আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে এবং যারা অন্য স্টেট থেকে বিলং করছেন SC ST ক্যাটাগরি অন্য স্টেটে, তাদের ক্ষেত্রে 500 টাকা বলা রয়েছে আপার ডিভিশন ক্লার্কের, এবং যারা ওয়েস্ট বেঙ্গলের SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লাই করার চার্জ মিনিমাম ধার্য করা হয়েছে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের 300 টাকা চার্জ দিতে হচ্ছে এবং SC ST ক্যান্ডিডেট থেকে কিন্তু 200 টাকা ফর্ম ফিল আপ চার্জ নেওয়া হচ্ছে। সমন বিলিপ বা সিএল বিলিপের ক্ষেত্রে 300 টাকা চার্জ করা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং SC ST ক্যাটাগরির ক্ষেত্রে 200 টাকা চার্জ করা হয়েছে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 200 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং SC ST ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির 200 টাকা চার্জ দিতে হচ্ছে এবং SC ST ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পন্সার বা যারা একটি অথরিটি একটি সুবিধা পেয়েছেন তাদেরকে স্পন্সার করেছে যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এক্সাম ফিজটা এক্সেমটেড করা হোক, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা রয়েছে যে নো ফিজ রিকোয়ার্ড যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং যাদের নাম স্পন্সর করা হয়েছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অথরিটির দ্বারা।
তো সেই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড করা রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে পয়সা দিতে হচ্ছে না ফর্ম ফিল আপের সময়। তো আপনারা অ্যাপ্লিকেশানটা কীভাবে করছেন বা পেমেন্ট কীভাবে করবেন, দেখুন এখানে অনলাইন মোডেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম অফলাইন মোড এখানে অ্যাপ্লাই করা যাবে না। অনলাইন মোডে পেমেন্টটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা চালান অথবা ইউপিআইয়ের মাধ্যম দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। একবার পেমেন্ট করার পর কিন্তু সেই টাকাটা নন রিফান্ডেবল মধ্যে পড়বে। আর একটি ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের ক্ষেত্রে এলিজেবল বা একটি পোস্টে আবেদন করতে পারবে, অন্য পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ একটি ক্যান্ডিডেট একটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে, অন্যান্য পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে অ্যাডমিট কার্ড পরীক্ষার মোটামুটি 2 সপ্তাহ আগে কিন্তু আপনাকে এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট এই নোটিশে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাচ্ছেন 2 সপ্তাহ আগে। তো সেই হল টিকিটটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিশান যখন ফর্ম ফিল আপ পে করছে সেই যে পেমেন্টের অপশান বা পেমেন্টের যে রসিদ সেটা কিন্তু ডাউনলোড করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে পেমেন্টের কোনো প্রবলেম হলে আপনারা দেখাতে পারবেন। তো আপনারা অবশ্যই পেমেন্টের অপশানটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে যেটা এখানে দেওয়া রয়েছে যে আপনারা বাঁকুড়া কোর্ট রিক্রুট 2024@gmail.com এই ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার আগে একবার কোনো রকম সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন মেসেজ করে, অন্য কোনো উপায় কিন্তু যোগাযোগ করা যাবে না। এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে যদি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা ফেস করেন বা কোনো জায়গায় কোয়ারিজ থাকে তাহলে কিন্তু বাঁকুড়া কোর্ট রিক্রুট 2024@gmail.com এই জিমেলে কিন্তু আপনারা মেসেজ করে জানাতে পারেন। এছাড়া অন্য কোনো উপায়ে কমিউনিকেশান করা যাবে না আপনার প্রবলেমের জন্য। আপনারা যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন, যেটা এখানে রয়েছে যে বাঁকুড়া dcourts.government. এই ওয়েবসাইটে কিন্তু আপনারা বিভিন্ন যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপর আসবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি বলে দিলাম যে অনলাইন মোডে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করার স্টার্ট হয়েছে 24/5/2024 তারিখ থেকে এবং অ্যাপ্লাইয়ের শেষ ডেট হচ্ছে 24/6/2024, অর্থাৎ আপনার হাতে 1 মাস টাইম রয়েছে। একটি ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে পারবে, নো আদার পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না। আপনারা আবেদন করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই চালানের মাধ্যমে। সেক্ষেত্রে যদি আপনারা চালান করেন আপনাদের নিকটবর্তী এসবিআই ব্যাঙ্কে গিয়ে আপনার চালান কাটাতে পারবেন সর্বোচ্চ 25/6/2024 তারিখের মধ্যে উইদিন ব্যাঙ্কিং আওয়ার্সে, অর্থাৎ ব্যাঙ্কিংয়ে যে টাইম সেই টাইমের মধ্যে চালানটা সাবমিট করতে পারবেন যদি আপনি চালানের মাধ্যম দিয়ে পেমেন্টটা করেন। এবং যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছেন তাদের যে সার্টিফিকেট সেটা গ্রান্টেড হবে, কিন্তু অন্যান্য স্টেট থেকে যারা এসসি এসটি ক্যান্ডিডেট বিলং করছেন সেক্ষেত্রে তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে কিন্তু গ্রাহ্য করা হবে। এটা পুরোপুরি এখানে মেনশন করা রয়েছে। এবং আপনারা পরীক্ষা দিতে আসার জন্য বা ইন্টারভিউ দিতে আসার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিআরএস অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না। অ্যাডমিট কার্ডটা আপনারা এই bankura.dcourt.government.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখানে পরীক্ষার 2 সপ্তাহ আগে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এরপর অন্যান্য যে অ্যাপ্লিকেশানে যে এখানে বলা রয়েছে, যেমন আপনারা ফর্ম ফিল আপটি 2টি ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথমত আপনাদের বেসিক ইনফরমেশান দিতে হচ্ছে, সেই বেসিক ইনফরমেশান দেওয়ার পর আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর আপনাদের কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনের একটি অ্যাপ্লিকেশান নাম্বার বা 8 ডিজিট পাসওয়ার্ড আপনার একটা মেসেজ যাবে ইমেলে বা মোবাইল রেজিস্টার্ড নাম্বারে কিন্তু মেসেজ যাবে। সেই নাম্বারটা আপনারা ইন ফিউচারে কাজের জন্য রেখে দেবেন যাতে পরবর্তী সময় কোনো অসুবিধা না হয়। তো এখানে ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হচ্ছে, যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 30 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে, জেপিজি ফরম্যাটের মধ্যে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি ফরম্যাটের মধ্যে কিন্তু আপনাকে 30 থেকে 50 কেবিতে পাসপোর্ট সাইজ ফটো কালার ফটোগ্রাফ সাবমিট করতে হচ্ছে। এরপর যে আপনার ফেস ফটোগ্রাফ সেটা কিন্তু 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটের মধ্যেই থাকতে হবে। এরপর যে ফুল সিগনেচারটা কিন্তু আপনাকে 20 কেবির মধ্যে থাকতে হবে।
ঠিক আছে, জেপিজি ফরম্যাটে। এবং আপনার এই সিগনেচারটা কিন্তু অবশ্যই ব্ল্যাক অথবা ব্লু পেনে কিন্তু সইটা করবেন, এবং ক্যান্ডিডেটরা যেন তার নিজের সইটা সে নিজেই করে, অন্য কাউকে দিয়ে যেন না করায়। আর এই সিগনেচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা রয়েছে যে আপনি যে সিগনেচারটা করছেন সেটা যদি পরীক্ষার সময় সিগনেচার করার সময় যদি না মেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা কিন্তু ডিসকোয়ালিফাই হবে, অর্থাৎ আপনাকে কিন্তু রিজেক্টেড করা হবে। ডকুমেন্ট স্ক্যান বা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার যে সাইজটা বলা রয়েছে 100 কেবির মধ্যে থাকতে হবে, জিপিজি ফরম্যাটেই থাকতে হবে, ঠিক আছে। আর ফটোগ্রাফ সিগনেচার ডকুমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা 3টি অপশান থাকবে, অথবা এরকম একই লাইনে থাকবে। তো আপনাকে ক্লিক করে নির্দিষ্ট আপলোড ফটোগ্রাফি আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রে সিগনেচারই আপলোড করতে হবে, এবং ডকুমেন্টের ক্ষেত্রে ডকুমেন্টে আপলোড করতে হবে। যদি কোনো রকম এদিক ওদিক ভুলভ্রান্তি হয় কিন্তু পরবর্তী সময়ে কিন্তু কোনো রকম ক্লেম করতে পারবে না যে আমি ডকুমেন্টে আপলোড করেছি কিন্তু আমার ক্যান্ডিডেচারটা রিজেক্টেড হয়েছে। তো আপনাকে সঠিকভাবে কিন্তু আপলোড করতে হচ্ছে। আপনার আপলোড ফটোগ্রাফ সিগনেচার ডকুমেন্ট এগুলো আলাদা আলাদা অপশান থাকবে। আর পার্ট 2 এর ক্ষেত্রে আপনার পেমেন্টের অপশান থাকছে, যেটা আমি বলেই দিলাম যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই চালান, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন, ঠিক আছে। আর যদি আপনি ই চালান বা কোনো রকম পেমেন্ট যাইভাবে করে থাকুন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টের যে রসিদ সেটা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন, যাতে পরবর্তী সময়ে সেটা যদি কাজে লাগে তো আপনারই সহযোগিতা হবে। তো এখানে ক্যান্ডিডেটরা কিন্তু ই চালানের মাধ্যমে তো অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে নিয়ারেস্ট এসবিআই ব্রাঞ্চে গিয়ে 25/6/2024 তারিখের মধ্যে কিন্তু আপনার ই চালানটাকে করাতে হবে। এবং ক্যান্ডিডেটরা যখনই ফর্মটা ফিল আপ করবে, একই সাথে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ফর্মই যেন ফিল আপ করে, কারণ আলাদা আলাদা সময় কিন্তু ফর্ম ফিল আপ করলে সেটা কিন্তু গ্রান্টেড হবে না। তো যখনই ফর্মটা ফিল আপ করবে পুরো কমপ্লিট করবে, কারণ অনেকে ইনকমপ্লিট করে পরবর্তী সময় কিন্তু কমপ্লিট করার জন্য রেখে দেয়। তো আমি বলবো যে একেবারেই ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন, এখানে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে জাজের যে ইংলিশ ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট পোস্টগুলি বেরিয়েছিল, আমি সেই সম্বন্ধে আপনাদের সবই বললাম এক্সপ্লেন করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটির জন্য একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি তারাও জানতে পারে। এবং আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন।